ভাবুন আপনি শুধু একটা ট্রেনিং মিশনে গেছেন, কিন্তু হঠাৎ করে সেটা পরিণত হলো বাস্তব যুদ্ধে। চারদিকে শুধু গুলি আর বিস্ফোরণ, আর সামনে এমন এক শত্রু যাকে থামানো প্রায় অসম্ভব। আজকের ভিডিওতে আমরা 2026 সালের সেরা অ্যাকশনে ভরপুর মুভি ওয়ার মেশিনের এক্সপ্লেন দেখব, যেখানে শুরু হয় মানুষ বনাম মেশিনের ভয়ঙ্কর লড়াই, যা আপনাকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় রাখবে। গল্পের শুরুতে আমরা বেশ কিছু মিলিটারি ট্যাঙ্কার এবং গাড়িবহর দেখতে পাই, যেগুলো আফগানিস্তানের ভেতরে একটা মিশন পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তায় কোনো একটা কারণে একটা ট্যাঙ্ক থেমে যায়। তখন আর একটা ট্যাঙ্ক থেকে আমাদের হিরো জ্যাক রেগে মেগে বাইরে বেরিয়ে আসে আর বলে, কি রে ভাই, ট্যাঙ্ক থামালে কেন? অন্যদিকে আরেকজন সোলজার বাইরে বেরিয়ে আসে আর বলে যে, কি হলো রে, যদি এতই সমস্যা থাকে তাহলে তুই এগিয়ে যা, আমাদের জন্য থামছিস কেন? এই কথা বলে তারা একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি যে এরা আসলে দুজন শুধু মজা করছিল। আসলে এরা দুজন আপন ভাই। মূল ব্যাপারটা হলো জ্যাকের ভাই ইচ্ছা করেই ট্যাঙ্কটা খারাপ করে দিয়েছে, যাতে তারা কিছুক্ষণ এখানে থেমে বিশ্রাম নিতে পারে। আর এখন জ্যাক যখন ট্যাঙ্কটা ঠিক করতে থাকে, ঠিক সেই সময় তার ভাই তাকে বলে যে, ভাই আমরা এখানে কি করতে এসেছি বলো তো? আমাদের দুজনেরই তো স্বপ্ন ছিল আর্মির রেঞ্জার ট্রেনিং পূরণ করে রেঞ্জার হওয়া। আমি সব কিছু চেক করে নিয়েছি। 2 মাস পর জুনের ট্রেনিং শুরু হতে চলেছে, আর আমরা দুজন একসঙ্গে ট্রেনিং কমপ্লিট করে রেঞ্জার হতে পারবো। তুই দেখে নিস, আমাদের কেউ আটকাতে পারবে না। এর জবাবে জ্যাক বলে যে, তুই এসব বলছিসটা কি? আমার তো বয়স হয়ে যাচ্ছে, আর আমি ওইসব ট্রেনিং কিছুই করতে পারবো না। তখন তার ভাই বলে যে, আমি রিকোয়ারমেন্ট চেক করে দেখেছি, আমরা দুজনেই ওই ট্রেনিংয়ের জন্য একেবারেই পারফেক্ট। জ্যাক তখন রাজি হয়ে যায় আর বলে যে, ঠিক আছে, যখন তুই এত করেই বলছিস তাহলে দেখা যাবে। তো এখন আপাতত তাদের সামনে এগিয়ে গিয়ে আগে আফগানিস্তানের ওই মিশনটা কমপ্লিট করতে হবে। তাই জ্যাক আবার নিজের ট্যাঙ্কের ভিতরে যেতে থাকে, আর ঠিক তখনই তাদের উপর বিদ্রোহীরা অর্থাৎ তালেবানরা হামলা করে। একে একে তারা সবগুলো ট্যাঙ্ক উড়িয়ে দেয়, আর অনেকগুলো আমেরিকান সোলজারও মারা যায়। জ্যাক নিজেও আহত হয়। তবে তার জ্ঞান ফেরার পর সে সবার আগে নিজের ভাইকে খুঁজতে থাকে। সে দেখতে পায় যে তার ভাই তখনও বেঁচে আছে, আর সে শুধু জখম অবস্থায় মারাত্মকভাবে পড়ে আছে। এরপর হঠাৎ করে জ্যাকের চোখ খুলে যায়, আর বর্তমানে সে আরও অনেক সোলজারের সঙ্গে একটা বাসের মধ্যে যাচ্ছিল। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি যে মুভির শুরুতে আমাদের যে দৃশ্যটা দেখানো হয়েছে সেটা আসলে 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু জ্যাক এখনো সেই দুর্ঘটনার কথা ভুলতে পারেনি, কারণ সেই দুর্ঘটনার সময় সে তার বাইকে হারিয়েছিল। সে এখনো তার বাইকে অনেক মিস করে। তো এখানে আমরা জানতে পারি যে জ্যাক সেই রেঞ্জার ট্রেনিং পূরণ করার জন্য কল রোডেতে গিয়েছে। একজন রেঞ্জার হবার জন্য আলাদা আলাদা শহর থেকে এখানে অনেক সোলজার এসেছে। ক্যাপ্টেন তাদের সবাইকে বলে যে, তোমাদের কাছে মাত্র 4 সপ্তাহের সময় আছে। এই সময়ের মধ্যে তোমাদের নিজেদেরকে প্রমাণ করে এই ট্রেনিং শেষ করতে হবে, আর সর্বশেষ সপ্তাহে তোমাদের একটা মিশন পূর্ণ করে এই লাইন পার হতে হবে, যেটা পার হলেই তোমরা রেঞ্জারে ব্যাচ পেয়ে যাবে। যদি তোমরা সহি সালামতে ওই লাইনটা পার হতে পারো, তাহলে তোমরা হবে আমেরিকান আর্মির সবচেয়ে সম্মানী ব্যক্তি। এরপর প্রথম সপ্তাহ থেকে এরা সবাই নিজেদের ট্রেনিং শুরু করে দেয়। এই ট্রেনিংয়ে যারা ফেল করে তাদেরকে আলাদা আলাদা করে আবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর আস্তে আস্তে যখন সপ্তাহ পার হতে থাকে, তখন তাদের ট্রেনিং আরও কঠিন হতে থাকে। একের পর এক সোলজারদেরকে সেটে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ এই মিশনগুলো ছিল খুবই কঠিন। তারা কোনোভাবেই এই মিশনগুলো শেষ করতে পারছিল না। তো ট্রেনিং শেষ করতে প্রায় 2 সপ্তাহ কেটে গেছে, আর এখন 3য় সপ্তাহ শুরু হয়ে গেছে। কিন্তু জ্যাক এখন পর্যন্ত কোনো সোলজারের সঙ্গে তেমনভাবে মেলামেশা করে না। সে শুধুমাত্র নিজের ট্রেনিং ফোকাস করছিল, কারণ তার আসলে এই ট্রেনিংটা করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো তার মৃত ভাইয়ের ইচ্ছে পূরণ করা। সে এতটাই ফোকাস ছিল যে বাকি সোলজারদের উল্টে তার উপরেই ফোকাস করতে শুরু করে দেয়, এবং বাকি সোলজাররা বলা বলি করে যে জ্যাক এত মনোযোগ দিয়ে কিভাবে ট্রেনিং করে। তো এখানে একদিন স্মিথ তার টিমকে জিজ্ঞেস করেই ফেলে যে, এই লোকটা এত মনোযোগ দিয়ে কাজ করে, ও আসলে কে? তখন বেলোরিনা তাকে বলে যে সে আসলে নিজের টিমের সঙ্গে আফগানিস্তানের দলকে বাঁচানোর জন্য গিয়েছিল, কিন্তু বিদ্রোহীদের হামলার কারণে ওর পুরো টিম মারা গিয়েছিল, এমনকি ওর নিজের ভাইও ওই ঘটনায় মারা যায়। তো সেই ঘটনার পর আমরা জানতে পেরেছিলাম যে ও নাকি নিজের বাইকে কাঁধে তুলে নিয়ে 10 মাইল পর্যন্ত হেঁটে বেস ক্যাম্পে ফিরে গিয়েছিল। এই জন্যই ওকে সিলভারম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এত কিছুর পরও ওর ভাইকে বাঁচাতে পারেনি। এইসব কথা শোনার পর স্মিথ আর স্থির থাকতে পারে না।
সে জ্যাককে সরাসরি জিজ্ঞেস করেই ফেলে যে আফগানিস্তানে কি হয়েছিল, কিন্তু জ্যাক তাকে এ কথার কোনো জবাব দেয় না। ঠিক সেই সময় স্মিথের টিম লিডার জ্যাকব তাকে বকা দিতে শুরু করে। সে তাকে বলে যে তুমি এভাবে ওকে এসব কথা জিজ্ঞেস করতে পারো না, ও নিজের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে, আর ওকে বারবার সেই পুরনো কষ্টের স্মৃতিগুলো মনে করিয়ে দিও না। তো এরপর আমরা একটা নিউজে দেখতে পাই যে নাসা একটা গ্রহাণু আবিষ্কার করেছে, আর নাসার মতে এই গ্রহাণু আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে পার হয়ে যাবে। তবে ভাগ্য ভালো যে সেটা পৃথিবীতে আঘাত আনবে না। আর এদিকে ট্রেনিংয়ের তৃতীয় সপ্তাহ শুরু হতেই এদের ট্রেনিংয়ে আরও কঠিন হয়ে যায়। তৃতীয় সপ্তাহে এদেরকে যে মিশনটা দেওয়া হয় সেখানে অনেক সোলজাররাই ফেল করে, তাই তাদের সবাইকে এই মিশন ছেড়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর এখন ট্রেনিংয়ের চতুর্থ সপ্তাহ শুরু হতে যাচ্ছিল, আর আজকে জ্যাক প্রতিজ্ঞা করে ফেলে যে সে নিজের জান প্রাণ লাগিয়ে দেবে, কিন্তু রেঞ্জার না হয়ে সে কিছুতেই বাড়ি ফিরে যাবে না। আর এখন চতুর্থ সপ্তাহ শুরু হবার পরে এদের আবারও সেই কঠিন ট্রেনিং শুরু হয়ে যায়। এদের সবাইকে একটা সুইমিং পুলের ভেতরে নামিয়ে দেওয়া হয়, আর বেশ কিছুক্ষণ কিছু সোলজার সারভাইভ করতেও পারে, কিন্তু তারা ধীরে ধীরে উপরে উঠতে থাকে কারণ তাদের দম শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জ্যাক একেবারে হার মানে না, সে মিশনের শেষ পর্যন্ত পৌঁছাতে চায়। কিন্তু যখন তার সাহস এবং নিঃশ্বাস শেষ হয়ে যেতে থাকে তখন সে শুধুমাত্র তার ভাইয়ের কথা মনে করে। সে সেই সময়ের কথা মনে করে যখন সে তার ভাইকে বাঁচানোর জন্য তার আহত ভাইকে নিজের কাঁধে তুলে নেয় এবং পায়ে হেঁটে 10 মাইল দূরে বেস ক্যাম্পের দিকে রওনা দেয়। এই সব কিছু ভাবতে ভাবতেই পানির নিচে জ্যাক অজ্ঞান হয়ে পড়ে, আর সঠিক সময়ে তাড়াতাড়ি করে অন্যান্য সোলজার এসে তাকে পানি থেকে বাইরে বের করে আনে। তার শরীরের ভেতরে অনেক পানি ঢুকে গেছে, আর স্বাভাবিকভাবে যখন শরীর থেকে পানি বের হয়ে যায় তখন কিছুটা হলেও নর্মাল হয়ে যায়। এই ঘটনার পর ক্যাপ্টেন তাকে কথা বলার জন্য নিজের অফিসে ডেকে পাঠায়, আর ক্যাপ্টেন তাকে বলে যে আমি তোমাকে এই ট্রেনিং থেকে বের করে দিচ্ছি, তুমি বাড়িতে ফিরে যেতে পারো। এই কথা শুনে জ্যাক প্রচণ্ড রেগে যায়, আর তাকে জিজ্ঞেস করে যে স্যার আমার ভুলটা কোথায়, আমি তো সব কিছু ঠিকঠাকভাবেই করেছি, প্রত্যেকটা মিশন আমি ভালোভাবে শেষ করেছি। এরপর ক্যাপ্টেন জানায় যে কথাটা আসলে মিশনের হচ্ছে না, কথাটা হচ্ছে তোমার মাথার ভেতর আসলে চলছেটা কি। আমি নিজেও খেয়াল করেছি আর অন্যদের মুখেও শুনেছি তুমি নাকি পাগলের মতো ওই ট্রেনিংটা শেষ করতে চাচ্ছ। না তো তুমি ঠিক মতো ঘুমাও, না কারোর সাথে কথাবার্তা বলো, না ঠিক মতো খাওয়া দাওয়া করো। দেখো তুমি একজন ইঞ্জিনিয়ার, আর তুমি ভালো করেই জানো যে মেশিন চালাতে হলেও জ্বালানির দরকার, আর তুমি তো মানুষ, তোমাকে চলতে হলে খাবার দরকার, মানুষত্ব দরকার। আর তাছাড়াও মেশিন যত বড়ই হোক না কেন সেটারও কিন্তু দুর্বলতা থাকে, একটা লিমিট থাকে। সুতরাং নিজের লিমিটের মধ্যে থেকে কাজ করো, লিমিট ছাড়িয়ে গেলে তোমার শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর এছাড়াও এই ট্রেনিংয়ে আসার জন্য তুমি প্রায় 4 বার আমাদের কাছে অ্যাপ্লাই করেছিলে, কিন্তু তোমার বয়সের কারণে বারবার তোমাকে রিজেক্ট করে দিয়েছি। আমি শুধু এটাই চাইছি যে এই পেপারে তুমি সাইন করো আর ট্রেনিং ছেড়ে চলে যাও। আর যদি আমরা তোমাকে বের করে দেই তাহলে তুমি আর কখনোই এই ট্রেনিংয়ে ফিরতে পারবে না। জ্যাক বলে যে দেখুন স্যার, এটা আমার শেষ সপ্তাহ, তাই আমি ট্রেনিং ছেড়ে কোথাও যাব না। এই কথা বলার পর সে এখান থেকে ফিরে চলে আসে আবারও ট্রেনিং গ্রাউন্ডে। আর আজকের এই চতুর্থ ধাপের ট্রেনিংয়ে কিছু লোক ফেল করে যায়, তাদেরকে সাথে সাথে বের করে দেওয়া হয়। আর এখানে আমরা জানতে পারি যে জ্যাককে আসলে বের করে দেওয়া হয়নি, শেষ মিশনটা সম্পূর্ণ করার জন্য তাকেই বেছে নেওয়া হয়েছে। ক্যাপ্টেন সবাইকে বলে যে এই মিশনটা কি আর সেটা পূর্ণ করার জন্য কি কি করতে হবে সব কিছুই তোমাদেরকে বলে দেওয়া হবে। মনে রাখবে যে এই সব কিছু একদম বাস্তব জীবনের মতো। যেসব সোলজারদেরকে বেছে নেওয়া হয়েছে তাদেরকে হেলিকপ্টার করে একটা জায়গায় নামিয়ে দেওয়া হবে যেখানে তাদেরকে এই মিশনটা শেষ করতে হবে। এই মিশনটা এমনভাবে সাজানো হয়েছে যে সোলজারদেরকে এয়ারক্রাফট করে একটা জায়গায় নামিয়ে দেওয়া হবে যেটাকে ধরা হবে যে শত্রুদের এলাকা, আর সেই এলাকায় এই সোলজারদের একটা বিমান ভূপাতিত করা হয়েছে। আর এখন এই রেঞ্জারদের খোঁজ করতে হবে এবং উদ্ধারে কাজ দেওয়া হবে। এদের কাজ হবে সেই বিমানের ভেতরে থেকে জীবিত কোনো পাইলট যদি বেঁচে থাকে তাহলে তাকে উদ্ধার করা এবং সেই বিমানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যাতে করে সেই বিমানের কোনো তথ্য শত্রুদের হাতে না পড়ে। এরপর এসব রেঞ্জারদের কাজ হবে বিদ্রোহীদেরকে মেরে ফেলা, আর সেখানে যদি কোনো বন্দী থেকে থাকে তাহলে তাকেও মুক্ত করে উদ্ধার করে আনতে হবে। এসব কিছু করতে গিয়েও কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, শত্রুরা কিন্তু চারদিকে উত পেতে থাকবে, তারা সুযোগ বুঝে যে কোনো সময় তোমাদের উপর হামলা করতে পারে।
তো এখানে যোগাযোগের জন্য এই সকল সোলজারদেরকে একটা রেডিও দেওয়া হবে, যাতে করে সোলজাররা দিনরাত সকল পরিস্থিতি রিপোর্ট করতে পারে। তো এটাই ছিল তাদের চতুর্থ অর্থাৎ শেষের একটা মিশন। এটা পূরণ করতে পারলেই তারা রেঞ্জার হয়ে যাবে। আর হ্যাঁ, এই টিমকে এতদিন জ্যাকব নামের একজন ছেলে কমান্ড করছিল, কিন্তু এবার তাকে সেকেন্ড কমান্ডার বানিয়ে দেওয়া হয় আর ফার্স্ট কমান্ডার বানানো হয় জ্যাককে। অর্থাৎ এবার জ্যাক এই পুরো টিমকে লিড করবে, তাদের কমান্ড দেবে। ক্যাপ্টেন ইচ্ছে করেই কমান্ড বানিয়ে দিয়েছে যাতে সে নিজেকে প্রমাণ করার জন্য আরও একটা সুযোগ পেয়ে যায়। সে আরও জানায় যে যদি তোমরা সবাই সেখানে উৎপেতে থাকা শত্রুদের হামলায় ফেসে যাও, তাহলে মিশন কিন্তু তোমাদের জন্য ওখানেই শেষ, তোমরা ফেল হয়ে যাবে। এরপর এদের মিশনটা শুরু হয়ে যায় আর দুটো চপার এদের সবাইকে নিয়ে গিয়ে ড্রপ জোনে নামিয়ে দেয়, যেটা ছিল একেবারে ছোট ছোট পাহাড় আর জঙ্গলে ঘেরা নিরিবিলি একটা এলাকা। এখান থেকে সবাই পায়ে হেঁটে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। এদের কাছে কম্পাস ছিল, রেডিও ছিল, যেগুলোর সাহায্যে এরা নিজেদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তো সারাদিন হাঁটার পর রাতের বেলায় সকল সোলজাররা জঙ্গলের ভেতরে বসে বিশ্রাম নিতে থাকে। কিন্তু ঠিক সেই সময় এদের খুব কাছ দিয়ে প্রচন্ড স্পিডে কিছু একটা পার হয়ে যায়। এদের সকলেরই মনে হয় যে ক্যাপ্টেন হয়তো বুঝে গেছে যে এরা সবাই বিশ্রাম করছে, তাই তারা হয়তো কোনো রকেট ছুড়ে দিছে। এরপর এরা সবাই আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। আর ফাইনালি তারা নিজেদের টার্গেট অর্থাৎ সেই এয়ারক্রাফটের কাছে পৌঁছে যায়। তো এখন টার্গেটের কাছে পৌঁছানোর পরে সামনের দিকে তারা একটা মেশিনের মতো কিছু দেখতে পায়, যেটা একেবারেই এয়ারক্রাফটের মতো ছিল না, যেটা নদীর ধারে একেবারে শান্তভাবে পড়েছিল, যেটাকে দেখে মনেই হচ্ছিল না যে এখানে কোনো ক্রাশ হয়েছে। তো এখানে এদের উপর হামলা করার জন্য হয়তো কোনো গুপ্তচররা এখানে নিশ্চয়ই উৎপেতে রয়েছে। এটা ভেবে তারা সবাই চারপাশে ভালোভাবে দেখে নেয়। তারপর সোলজাররা মিলে একটা প্ল্যান তৈরি করে, যার মাধ্যমে তারা এই মেশিনটাকে ধ্বংস করে দিতে পারবে। তো এখানে রেডিও চালু করে তারা হেডকোয়ার্টারের সঙ্গে কন্ট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু রেডিওতে কোনো জবাবই আসে না। উল্টে একজন সোলজার এদেরকে বলে যে রেডিও থেকে খুবই অদ্ভুতভাবে একটা আওয়াজ আসছে। এমনকি একজন সোলজার তো এদের এটাও বলে দেয় যে এটা কোঅর্ডিনেটস অনুযায়ী আমরা আমাদের টার্গেট থেকে এখনো 100 মিটার দূরে আছি। কিন্তু কে এই ব্যাপারটা খুবই একটা সিরিয়াসলি নেয় না, কারণ 100 মিটার খুব একটা বেশি দূরে ছিল না। আর তাছাড়াও এই জঙ্গলের ভেতরে এত বড় এয়ারক্রাফট বা মেশিন অন্য কেউ তো ফেলে রেখে যাবে না। হতে পারে এটাও তাদের জন্য একটা পরীক্ষা যে এয়ারক্রাফটের পরিবর্তে একটা মেশিন রাখা হয়েছে। তাই এরা কোঅর্ডিনেটস এর দিকে আর খেয়াল করে না, কারণ টার্গেট তো এদের চোখের সামনেই ছিল। তাই এদের প্ল্যান অনুযায়ী সকল সোলজার ধীরে ধীরে নিচে নামতে শুরু করে আর ওই মেশিনটাকে উড়িয়ে দেবার প্ল্যান করে। তারা আলাদা আলাদা পজিশনে গিয়ে তারা বসে পড়ে। মেশিনের কাছে যাওয়ার আগে এরা চেক করে নেয় যে কোনো গুপ্তচর আশেপাশে উৎপেতে বসে আছে কিনা। ঠিক সেই সময় একটা চকচকে জিনিসের দূর থেকে দেখতে পায়, কিন্তু ওটার দিকে খুব একটা খেয়াল করে না। কিন্তু তবু কোঅর্ডিনেটস নিয়ে তার মনে একটু সন্দেহ ছিল, তাই শুধুমাত্র একবার চেক করার জন্য সে জঙ্গলের ভেতরে 100 মিটারে ঢুকে চলে যায়। সে দেখতে চায় যে ওখানে আসলে আছেটা কি। এদিকে সোলজাররা সুযোগ পেতেই সব ধরনের বোমা রেডি করে ফেলে আর এই মেশিনের গায়ে গিয়ে বোমাগুলো লাগিয়ে দেয়। এরা মেশিনটাকে একেবারে উড়িয়ে দিবে। ঠিক সেই সময় জ্যাক জঙ্গলের ভেতরে ওই বিধ্বস্ত জেট বিমানটা দেখতে পায়, যেটার কথা ক্যাপ্টেন বলেছিল। অর্থাৎ এদের আসল টার্গেট ছিল এই এয়ারক্রাফটটা। এই মুহূর্তে জ্যাক বুঝতে পারে যে তারা কোনো ভুল লক্ষ্যবস্তুকে টার্গেট করতেছে। তাই সে দ্রুত নিজের টিমকে থামানোর জন্য তাদের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তার আগেই তার সকল টিম মেম্বাররা বোমা ফাটিয়ে ওই মেশিনটাকে উড়িয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে এই সোলজাররা বুঝতে পারে যে এত বড় বিস্ফোরণের পরেও এই মেশিনটার একটা আঁচড়ও লাগেনি, বরং পরের মুহূর্তে এই মেশিনটা একটা রোবটের মতো এদের সামনে এসে দাঁড়িয়ে যায়, যেটা স্টার্ট হয় আর সবাইকে স্ক্যান করতে শুরু করে। এখনো পর্যন্ত সোলজাররা বুঝতে পারছিল না যে তাদের সামনে আসলে কি এটা আর সে কি করছে এবং সামনে কি বাকি আছে। কিন্তু এদের স্ক্যান করার পর যখন সেই মেশিনটার ভেতর থেকে একটা বন্দুক বের হয়ে আসে, তখন এরা বুঝতে পারে যে এখন কি হতে চলেছে। এরা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু একে একে সেই মেশিন এদের উপর ফায়ারিং শুরু করে দেয়। আর ফায়ারিংটা এমনভাবে করতে থাকে যে কাউকেই যে জ্যান্ত ছাড়া যাবে না। এটা কোনো সাধারণ বুলেট ছিল না। সেই বুলেটসগুলো লাগার সাথে সাথে সোলজারদের হাত পা মাথা সব কিছু যেন উড়ে যাচ্ছিল।
আর এখন ফাইনালি সেই বন্দুকের সামনেও ভ্যালেরিনাও এসে গিয়েছে, কিন্তু সেই মেশিনটা ভ্যালেরিনাকে শুট করার আগেই মাঝখানে জ্যাক এসে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। বাকি বেঁচে থাকা সোলজাররা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। তখন এদের কাছে একটা গুলা এসে পড়ে, যার কারণে বিশাল একটা বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণে এরা সবাই একটা খাদে গিয়ে পড়ে যায়। উপর থেকে নিচে পড়ার সময় অনেক সোলজাররা মারাত্মকভাবে জখম হয়ে যায়, আর অনেকেই তো এই বিস্ফোরণে মারাও যায়। কিন্তু জ্যাক তখন আহত হলেও স্বাভাবিক ছিল, তাই সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর জখম হওয়া সোলজারদেরকে সাইড করতে শুরু করে, কারণ ওই মেশিন যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। আর তারা যদি এই মেশিনের সামনে পড়ে তাহলে তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। এদিকে তাদের উপর থেকে নিচে পড়ার কারণে জ্যাকবের পা খুবই বাজেভাবে জখম হয়ে যায়। সে হাঁটার মতো অবস্থাতে একেবারেই ছিল না। আর এখন জ্যাকব যখন রেডিওর কথা সোলজারদের কাছে জিজ্ঞেস করে, তখন একজন সোলজার তাকে বলে যে যার কাছে রেডিও ছিল সে তো উপরেই রয়ে গেছে, রেডিও দিয়ে তো এরা সাহায্য আনতে পারতো, রেডিওর মাধ্যমে তারা হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতে পারতো। এই জন্য জ্যাক সেই রেডিওটা আনার জন্য উপরে চলে যায়। কিন্তু উপরে যাওয়ার পরে সে বুঝতে পারে যে যার কাছে রেডিও ছিল সে ইতিমধ্যেই মারা গিয়েছে, আর রেডিওটাও একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। আর ঠিক সেই সময় এরা এটাও বুঝতে পারে যে মেশিনটা তাদের দিকে এগিয়ে আসছে। তো যাই হোক, এখানে একজন সোলজার বেঁচেও ছিল। জ্যাক তাকে দেখতেও পায়, কিন্তু জ্যাকের সামনে তাদের এই মেশিনটা সোলজারকে নিমিষেই উড়িয়ে দেয়। এই মেশিনটার হাত থেকে বেঁচে জ্যাক আবারও দৌড়ে নিচে নিজের টিমের কাছে চলে আসে। এদের সবাইকে বলে যে ওই মেশিনটা হেঁটে হেঁটে আমাদেরকে খুঁজতে নেমেছে, আমাদের দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এলাকা ছেড়ে যেতে হবে। এরপর এরা সবাই তাড়াতাড়ি করে দড়িগুলো নিচের দিকে ছুটতে শুরু করে, কারণ এরা সবাই পাহাড়ের উপরে ভেসে গেছে আর শুধুমাত্র দড়ির সাহায্যে এরা নিচে নামতে পারতো। কিন্তু জ্যাকবের কাছে তো এটা করা মুশকিল, কারণ তার একটা পা খুবই মারাত্মকভাবে জখম হয়ে গেছে। আসল সমস্যা তো তখন শুরু হয় যখন ওই মেশিনটা তাদের সামনে আবারও চলে আসে আর ওই সোলজারকে টার্গেট করে যে কিনা দড়িটা ধরে রেখেছিল। আর সেই মেশিনটা ওই সোলজারকে এক পলকে উড়িয়ে দেয়, যার কারণে দড়িটা ছুটে যায় আর জ্যাকব খুবই বাজেভাবে মাটিতে পড়ে। এদিকে সোলজাররা নিজেদেরকে সামনে নেবার আগেই তারা খেয়াল করে যে মেশিনটা ঠিক তাদের উপরে এসে গেছে, আর এরা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সাথে সাথে পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। আর এখন সেই মেশিনটা যখন স্ক্যান চালু করে দেয় তখন এরা সবাই মেশিনের একেবারে কাছে। এছাড়াও জ্যাকবের পা যেহেতু জখম ছিল তাই সে তার পা কোনোভাবে নাড়াতে পারছিল না, আর এই কারণে তার ওই পা মেশিনের স্ক্যানারের আওতায় চলে আসে। সাথে সাথে মেশিন যখন বুঝতে পারে যে এখানে মানুষ রয়েছে তখন সেটা এদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। আর যখন ওই মেশিনটা বুঝতে পারে যে গুলি করে কাজ হচ্ছে না তখন ওই মেশিনটা এদের উপরে গ্রেনেড বর্ষণ শুরু করে। আর এই গ্রেনেডের কারণে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, আর এই ধামাকার কারণে সেখানে সোলজাররা রীতিমতো মারা পড়ে যায়। এমনিতেই তো জ্যাকব জখম ছিল, কিন্তু তারপরেও এরা কিন্তু জ্যাকবকে ছেড়ে যায় না। তারা জ্যাকবকে নিজেদের সাথে নিয়ে যায় এবং পাহাড়ের উপরে চলে আসে। জ্যাক তার পা সোজা করে আর তারপর তাকে একটা স্ট্রেচারের উপরে শুয়ে দেয়, কিন্তু এখানে প্রচন্ড ব্যথার কারণে জ্যাকব অজ্ঞান হয়ে যায়। এখানে জ্যাকব তার টিমকে বলে যে এই মেশিনটা আমাদের টার্গেট ছিলই না, আমাদের টার্গেট আসলে 100 মিটার দূরে ওই ভাঙ্গা জেট ছিল যেটা জঙ্গলে পড়েছিল। আর ওইটা কি জিনিস তো আমরা জানি না, আমরা কোনো ভুল জিনিসের উপর লক্ষ্য করে সেই জিনিসের ক্ষতি করে ফেলেছি, আর এখন সেই জিনিসটা আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। আমাদের জলদি এখান থেকে গ্রামে এগোতে হবে, কারণ ওইখানে আমরা আর্মিদের থেকে সাহায্য পেতে পারি। তো একে একে এরা জ্যাকবকে নিজেদের কাঁধে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এখন কিছুটা যাওয়ার পরে এদের সামনে একটা নদী চলে আসে। আর এখন যদি এই নদীর ওপারে যেতে হয় তাহলে তো কোনোভাবে নদীর উপর দিয়ে যেতেই হবে, কারণ এই নদী এতটাই খরস্রোত ছিল যে সাঁতরে পার হওয়ার মতো ছিল না। এই নদী পার করা ছিল অনেক মুশকিল। তো তবু জ্যাক নিজের টিমকে বাঁচানোর জন্য একটা রিস্ক নিয়ে ফেলে। সে পানির মধ্যে দিয়ে ওই পারে যাওয়ার চেষ্টা করে। এমনিতেই স্রোত অনেক প্রবল, কিন্তু সে ভয়ঙ্কর ট্রেনিংয়ের কারণে জ্যাক নিজের নিঃশ্বাস অনেকক্ষণ ধরে রাখতে পারতো। তাই সে ঠিকই কোনো রকমের নদী পার হয়ে গিয়ে আর একটা গাছের সঙ্গে রশি বেঁধে ফেলে। ওই রশিটা বাঁধার পর প্রথমে স্মিথ জ্যাকবের সাথে ওই রশির মাধ্যমে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই রশির মধ্যে একটা গিফট দেওয়া ছিল যেখানে স্ট্রেচারের ক্লিপটা আটকে যায়।
যদিও স্মিথ এই ক্লিপটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু এসব কিছু করতে গিয়ে ভুল করে জ্যাকবের স্ট্রেচারের সাথে সে নিজেই ঝুলে যায়। আর অন্যদিকে বেলেরিনাও এদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে থাকে। এরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু জ্যাকবকে বাঁচানোর আগে ওই মেশিনটা চলে আসে আর স্ক্যান করার পর তখন সেটা যখন জ্যাকবকে দেখতে পায় তখন সাথে সাথে তার উপরে হামলা করে দেয়, যার ফলে এরা সবাই পানিতে পড়ে যায়। কিন্তু এখনো তো ওই মেশিনটা হামলা বন্ধ করে না, সেটা একটানা এদের উপর ফায়ারিং করতে থাকে। কিন্তু পানির স্রোত অনেক বেশি হবার কারণে সবাই বেশি গিয়ে একটা ঝর্ণা থেকে নিচে পড়ে যায়। আর এখন জ্যাক কোনো রকমে জ্যাকবের হাত ধরে তাকেও বাঁচিয়ে নেয়। জ্যাকব তখনও অজ্ঞান অবস্থায় পড়েছিল। এই অবস্থাতেও জ্যাক তার হাত ছাড়েনি। ওই মেশিনটা কাছে আসার আগে এরা জ্যাকবকে সাথে নিয়ে গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। আর গ্রামে পৌঁছানোর পর এরা বুঝতে পারে যে এখানে তো অনেক আগেই সব কিছু পুরো ছাই হয়ে গেছে, অর্থাৎ ওই মেশিনটা তাদের আগেই এখানে এসে পৌঁছে গিয়েছিল। কিন্তু এখানেই তারা বুঝতে পারে যে এই মেশিনটা আসলে কোনো মানুষের তৈরি নয়, ওটা আকাশ থেকে পড়েছে। নিউজের মধ্যে যে গ্রহাণুর কথাটা বলা হচ্ছিল সেটা ছিল এই মেশিনটাই। জ্যাক তার সঙ্গীদেরকে বলে যে আমাদের ওই ট্যাঙ্কারে জলদি ফিরে যেতে হবে, কারণ ওই ট্যাঙ্কারের সাহায্যে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে বেস ক্যাম্পে পৌঁছাতে পারবো। আর এরা যখন ওই ট্যাঙ্কারটা স্টার্ট করতে যায় তখন সেটা খুব সহজেই স্টার্ট হয়ে যায়। কিন্তু আসল সমস্যা তো তৈরি হয় তখনই যখন তারা খেয়াল করে যে ট্যাঙ্কারের চাকা কাদা মাটিতে ফেসে গিয়েছিল। যদিও এরা সবাই মিলে সেটাকে টেনে বাইরে বের করে ফেলে, কিন্তু তখনই এরা এটাও বুঝতে পারে যে ওই মেশিনটা তাদের আশেপাশেই চলে এসেছে। কিন্তু সাথে সাথে ট্যাঙ্কারটা স্টার্ট করার পর এরা দ্রুত এখান থেকে বের হতে শুরু করে। এরই মাঝে স্মিথ গিয়ে ওই মেশিনের সঙ্গে লড়াই করার জন্য কিছু আসল গুলি জোগাড় করতে শুরু করে। সে যখন গুলিগুলো জোগাড় করছিল ঠিক তখনই সেখানে ওই মেশিনটা চলে আসে। গুলিগুলো নিয়ে সে নিজের প্রাণ বাজি রেখে ট্যাঙ্কারের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখন এই মেশিনটা তার উপরে হামলা করে দেয়, যার কারণে ওই ঘটনাস্থলে সে মারা যায়। এখানে গুলির বক্সের সঙ্গে জ্যাক গিয়ে সোজা ট্যাঙ্কারের ভেতরে গিয়ে পড়ে। বেলেরিনা দ্রুত ট্যাঙ্কারটা স্টার্ট করে এখান থেকে পালাতে শুরু করে। আর এরই মাঝে এদের মধ্যে ভয়ঙ্কর ফায়ারিং শুরু হয়ে যায়। আর তখন ওই মেশিনটা বুঝতে পারে যে গুলিগুলো কোনো কাজই হচ্ছিল না। তখন মেশিনটা তাদের উপরে এলোপাথারি উপরে গোলা ছুড়তে থাকে এবং ভয়ঙ্কর গোলাবারুদ বিস্ফোরণের মধ্যে দিয়ে আর্মির ট্যাঙ্কারটা এগিয়ে যেতে থাকে। কোনো রকমে তারা সেই ট্যাঙ্কারটাকে বাঁচাতে সক্ষম হয়। আর ওই মেশিনটা যখন একটানা এদের উপর ফায়ারিং শুরু করে দিচ্ছিল তখন জ্যাক তাদের নিজের টিমের সদস্যদের সবকিছু বোঝাতে শুরু করে যে কিভাবে এটার মোকাবেলা করতে হবে। আর এই সময়ের মধ্যে জ্যাক নিজের বন্দুক দিয়ে পাহাড়ের উপরে এলোপাথারি ফায়ারিং শুরু করে। আর সেই পাহাড়ের ফায়ারিং করার কারণে বড় বড় পাথরগুলো ভেঙে ওই মেশিনটার উপরে গিয়ে পড়ে। কিন্তু এখন এই ভয়ঙ্কর গুলি বিনিময় আর বিস্ফোরণের কারণে বেলেরিনা মারা যায়। আর এই কারণে তাদের ট্যাঙ্কারটা একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর সেটা গিয়ে সোজা একটা পাথরে ধাক্কা খায়। কিছুক্ষণ পর যখন জ্যাকবের জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে যে তার সম্পূর্ণ টিম মারা গেছে অথবা পালাতক আছে। শুধুমাত্র জ্যাকব কোনো রকমে বেঁচে ছিল, কিন্তু তবু সে অজ্ঞান। আর এখন সে খেয়াল করে যে এই পাথরগুলো আসলে ওই মেশিনটার কোনো ক্ষতি করতে পারেনি। ওই মেশিনটা এখনো জ্যাকের সামনেই ছিল। তাই জ্যাক এক চুপচাপ জ্যাকবকে নিজের সাথে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে থাকে। সে বারবার পিছলে পড়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় জ্যাকবের জ্ঞানও ফিরে আসে। প্রথমে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ জানায়। আর তারপর তাকে বলে দেয় যে দেখো বন্ধু, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা না একটা দুর্বলতা আছে। আর ওই মেশিনটার নিশ্চয়ই কোনো না কোনো দুর্বলতা রয়েছে, তা আমাদের শুধু ওই দুর্বলতাই খুঁজে বের করতে হবে। এদিকে ওই মেশিনটা ধীরে ধীরে কাছে চলে আসছিল। আর মুহূর্তে জ্যাক নোটিশ করে যে ওই মেশিনের উপরে দিয়ে ছোট্ট একটা জায়গা রয়েছে যেখান থেকে মাঝে মাঝে ভাপের মতো কিছু একটা বের হতো। এদিকে ওই মেশিনটা দেখে বোঝা যায় যে জ্বালানি পোড়ানোর জন্য যে ধোঁয়াগুলো সেগুলো হয়তো ওই দিক দিয়েই বের হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে যে ওই জিনিসটাকে কিভাবে এখন শেষ করতে হবে। তাই সে দ্রুত জ্যাকবকে একটা গাছের আড়ালে বসিয়ে সে বলে যে এখানে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এরপর সে একাই সেই জায়গায় চলে যায় যেখানে খনন কাজ চলছিল। এই জায়গাটা সে আগের দিন দেখে রেখেছিল। তাই যখনই সে রিমোট দিয়ে জেসিবির মেশিনটা চালু বা বন্ধ করবে
সেটা খুঁজে পেয়ে তারা তখন সে রিমোটের মাধ্যমে মেশিনটাকে কন্ট্রোল করতে শুরু করে। এরপর সে ওই মেশিনটাকে নিজের দিকে ডাকার জন্য আকাশে ফ্লোয়ার ফায়ার করে। আর কিছুক্ষণ পর যখন ওই মেশিনটা এখানে এসে পৌঁছায়, ঠিক তখনই জ্যাক একটা ধামাকা করে। এই ধামাকার কারণে মেশিনটা নিচে পড়ে যায়। আর ঠিক সেই সময় জ্যাক সুযোগ পেয়েই বাইরে চলে আসে। সে সোজাসুজি ওই মেশিনটাকে ধাক্কা মারে আর মেশিনটা নিয়ে গিয়ে একটা দেয়ালের সঙ্গে চেপে ধরে। আর তারপর তার সাথে একটা রিমোট বাটন প্রেস করে, যার কারণে উপরের যে মেশিনটা ছিল সেটা চালু হয়ে যায়। আর ছোটো ছোটো যে নুড়ি পাথর বা কাকড় থাকে সেগুলো ওই মেশিনের উপরে পড়তে শুরু করে। আর ওই নুড়ি পাথরগুলো যখন মেশিনের ভেতরে ঢুকে যায় তখন ওই মেশিনটা আগুনে রীতিমতো লাল হয়ে যায়। যে এত তাড়াতাড়ি দৌড়ে এসে এখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখনই এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আর এভাবেই ওই এলিয়েনের মেশিনটা এখানে শেষ হয়ে যায়। এরপর জ্যাক আবারও ফিরে গিয়ে জ্যাকবকে নিজের কাঁধে তুলে নেয় আর তাকে নিয়ে বেস ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে। আর যখন সে বেস ক্যাম্পে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে এখানেও সকল জায়গায় ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়ে গেছে ওই মেশিনটা। তো জ্যাকবকে সাথে নিয়ে তারা রোজার শেষ লাইনটা ফাইনালি জ্যাক পার করে ফেলে। মানে এরা দুজনে একসঙ্গে ওই মিশনটা সম্পূর্ণ করে ফেলে। তারা রেঞ্জার হয়ে গেছে। জ্যাকব অনেক অনেক ধন্যবাদ জানায়। আর এরপর মেডিকেল টিম তাদেরকে তুলে নিয়ে চলে যায়, যেখানে জ্যাক ওই মেশিনটার কিছু নাড়াচাড়া অংশ দেখতে পায় যেগুলো তাদের ফোর্স তুলে নিয়ে আসছিল। তখনই ক্যাপ্টেন তার কাছে চলে আসে। সে জানায় যে ওই মেশিনগুলো সকল জায়গায় ছড়িয়ে পড়েছে, পুরো পৃথিবীর মাঝে ওরা ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে। আমাদের ব্যাটালিয়ন এই বেস ক্যাম্পে মানুষদের বাঁচানোর কাজে ফেসে গিয়েছে, এই কারণে আমরা তোমাদেরকে বাঁচাতে যেতেই পারিনি। আর তাছাড়াও আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে পৃথিবীতে ওই গ্রহাণুটা যখন আঘাত করে সেটা তখন ভেঙে গিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে ছড়িয়ে পড়ে। আর ওই প্রত্যেকটা জায়গাতে ওই মেশিনটা হয়তো ছড়িয়ে পড়েছে। আর এই মেশিনগুলো রীতিমতো পুরো পৃথিবী জুড়ে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাতে থাকে। সারা দুনিয়ার ফোর্স এই মেশিনগুলোকে ধ্বংস করার কাজে লেগে পড়ে, কিন্তু তারা কোনোভাবেই মেশিনগুলোকে ধ্বংস করতে পারে না। এদিকে জ্যাকের চেক আপ শুরু হয়ে যায়, কিন্তু তারা কোনোভাবেই মেশিনগুলোকে ধ্বংস করার কোনো কুল কিনারাই খুঁজে পায় না। এদিকে জ্যাকের চেক আপ শেষ হবার পর ক্যাপ্টেন যখন জিজ্ঞেস করে যে তুমি মেশিনটাকে মারলে কিভাবে, আমরা তো কোনোভাবেই ওর দুর্বলতা খুঁজে পাচ্ছি না, তখন জ্যাক এদেরকে বলে যে ওই মেশিনের উপরের ছোট্ট একটা অংশ বা জায়গা আছে, ওই জায়গা দিয়ে মাঝে মাঝে একটা ভাপ বা গ্যাসের মতো ছেড়ে দেওয়া হয়। আর ওই সময়ের মধ্যেই যদি কিছু আমরা ওই মেশিনের ভিতরে ঢুকিয়ে রাখতে পারি তাহলে ওই মেশিনটার পুরো সিস্টেম অকেজো হয়ে যাবে। আর আমি এই কাজটাই করছি, আমি এভাবে মেশিনটাকে শেষ করেছিলাম। এরপর ক্যাপ্টেন তাকে বলে যে হ্যাঁ তুমি রেঞ্জার হবার যোগ্য। এই কথা বলে তিনি তাকে ইউএস আর্মি রেঞ্জারের অ্যাওয়ার্ডটাও দিয়ে দেয় আর বলে যে তুমি এখন একজন রেঞ্জার হয়ে গেছো, তোমাকে তোমার টিম নিয়ে ওই মেশিনগুলোকে ধ্বংস করার জন্য পুরো পৃথিবী জুড়ে বের হতে হবে। এরপর জ্যাক নিজের টিমের সামনে গিয়ে তাদের সাহস যোগায় আর তাদের নিজেদের সাথে মিশনে বেরিয়ে পড়ে। এর সাথে সাথে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমার কাছে এই গল্পটা মোটামুটি যেরকমই লাগুক না কেন, এই মুভির ফাইটিং সিনগুলো খুবই কিন্তু আকর্ষণীয়। আপনারা যদি এই এক্সপ্লেন দেখার পরে সম্পূর্ণ মুভিটা দেখেন তাহলে অবশ্যই আপনারা এই মুভির অ্যাকশনের একটা ভালো ফিল পাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।